স্মৃতি হয়ে শুধু পড়াবে। ছোটবেলা থেকে নরেন যখনই তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করেছে, বিনিময়ে একটা না একটা শর্ত সে দিয়েছে। যদি এমন কোনো শর্ত দেয় তাহলে আপনি কি করবেন? অবশ্যই মানব না। না স্যার, নরেন আন্টি এরকম কোনো শর্তই দেয়নি। মিসেস রুনাকে পাপার বিয়ে করার মানে আমি পাপাকে হারাতে যাচ্ছি, বিনিময়ে কোম্পানিটা তো আমার থাকতে হবে। শোনো, রুনাবু তো আব্বারে বিয়া করতেছে, গুম তো করতেছে না যে তুমি হারাই ফেলাবা। আব্বা তো হারাই গেছিল তোমার ষড়যন্ত্রের জন্য। কি একটা অদ্ভুত পরিস্থিতি বলুন তো। ছেলেমেয়েরা এমন একটা অবস্থার সামনে আমাদেরকে দাঁড় করিয়েছে, আমি এটা ভাবতেই পারিনি স্যার। স্যার না বলেন জালাল, অনেকদিন হলো প্রিয়জনের মুখে নিজের নামটা শোনা হয় না। আমি তো এখনো আপনার সে প্রিয়জন হতে পারিনি স্যার। এবার পারবেন, ছেলেমেয়েরা সেই ব্যবস্থাই করেছে। ও বসুন না স্যার, বসুন। আপনাকে একেবারে সেদিনের মতো লাগছে। কিসের কথা বলছেন স্যার? একটা মুহূর্তের কথা বলছি। সেই প্রথম আপনাকে দেখার দিনটার কথা মনে পড়ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কত বছর আগের কথা, অথচ আপনার লজ্জা, সংকোচ, দ্বিধা ঠিক আগের মতো। এটা কি আপনার জীবনের প্রথম ইন্টারভিউ? বুঝতে পেরেছি। দেন পানি খান। শোনেন শোনেন, আমিও আমার জীবনের প্রথম ইন্টারভিউ দিতে গিয়ে ঘাবড়ে গেছিলাম। আপনাকে আমি নাম ধরে ডাকতে পারবো না। সেটা আপনার ইচ্ছে, তবে স্যার বলা যাবে না। আচ্ছা, প্রথম দিনের কথা কি যেন বলছিলেন? সেদিন আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়েছিলাম। একই তো সাদিক আমার সামনে বসা ছিল, আর সেটা ছিল আমার জীবনের প্রথম ইন্টারভিউ। এরপর তো শুধু আপনার সামনে এগিয়ে চলা, আর এরপর শুধু আমাদের বয়স বেড়ে যাওয়া। আমি বুড়ো হয়েছি, কিন্তু আপনি ঠিক আগের মতোই আছেন। রুনা, আমি এসেছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে। সত্যি করে বলবেন? জি বলেন। আপনি কি সত্যি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে রাজি আছেন? হঠাৎ এই কথা কেন? না মানে, আমার মনে হচ্ছে আপনি কেবল মুক্তির অবলম্বন হিসেবে আমাকে গ্রহণ করেছেন। সেদিন লেকের পরে দুজনের কথা হলো, তেমনটাই লাগলো। যদি আপনার কথাই ঠিক হয়, তাহলে কি আমি খুব বড় অপরাধ করছি? না, আমিও তো অবলম্বন চাই। সবাই যখন যে যার মতো সেটেল হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন আমিও তো একা হয়ে যাব। আমারও তো ইচ্ছে করতে পারে কারোর সাথে দুদণ্ড কথা বলতে, ঘুরতে যেতে, কাউকে 2-4 লাইন কবিতা শোনাতে, তারপর আয়ু ফুরিয়ে আসলে। এসব কথা থাক। আপনি কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত? আমি আসলে আপনাকে ভরসা করার মতো মানুষ হিসেবে দেখি। কাছের বন্ধুর কাছে মানুষ যেমন ভরসা পায়, ঠিক সেই রকমই আমি বন্ধু হিসেবে আপনার কাছাকাছি থাকতে চাই। কিন্তু বয়স যতই হোক, সমাজ অপবাদী দিবে, তাই। ও
অপবাদের ভয়ে বিয়ে করতে চান আপনি? সেদিন তো আপনাকে আমি বলেছি আমার ভিতর নিঃসঙ্গতায় উকড়ে যাওয়ার ভয় আছে। অপবাদটা হয়তো অজুহাত মাত্র। সেটাই, আমরা কোনো না কোনো অজুহাতে এক হতে চাই। অজুহাত নয়, আসলে একসাথে থাকাটাই বড় কথা। ব্যাস, আমার আর কিছু জানার নেই। বসুন না, বসুন। দেখি মনির চা বানানোর কতদূর হলো। মানুষের অতীত ছাই চাপা আগুনের মতো, দমকা বাতাসে ঠিকই তার উপস্থিতি শেষ জানান দিয়ে যায় ক্ষণে ক্ষণে। অতীতকে মেনে নিয়ে ভবিষ্যতের দিকে পা বাড়াতে হয়, এছাড়া অন্য কোনো উপায় নেই। অন্য উপায় চাইতেও নেই। फिर वही चुरतार जूस। खुदा इतना तकलीफ क्यों दिচ্ছ? ওদিকে রুনা ডার্লিং এর শাদী হয়ে যাচ্ছে। अरे कुछ तो रहम करो बाबू। कहाँ है बाबू? আয়ান, নওরিন সম্মতি দিলে আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে স্যার কালই বিয়ের আয়োজনটা করে ফেলতে চাই। তা করতে পারো, তবে যত কম আয়োজনে সারতে পারো এই আর কি। স্যার ডাকছেন? हाँ চিরতর রসকে একটু নিয়ে আসবো। बदमाश कहा के रात से मेरा दिल इतना टूटा। वो अच्छा चिरोता जूस नहीं। जाओ निये जाओ। ऐ सुनो জি স্যার। वीसा पासपोर्ट सब तैयार है ना? জি স্যার, সব রেডি আছে। फ्लाइट कितने बजे? রাতে স্যার 3টায়। ओके तुम जाओ। তার মানে রুনার শাদি শেষ। শাদি কোথায়? জালালকে শেষ করে আমি ভুলে যেতে পারবো আরামসে। क्या बात, হুইস্কির বদলে এখন চিরতার জুস খেতে হচ্ছে। লেকিন জালালকে খতম করব কিভাবে? গুলি করে? না না, তাহলে তো আমি এই মুলক ছেড়ে বেরোতে পারবো। না না সরাফাত, এটা তোমার খেতে হবে, ওষুধ সমাজকে খেতে হবে। এখনো আব তক ঝুট বলেই যাচ্ছেন। বললাম তো আমি। হ্যাঁ, ও 3 বেলা প্রেসারের ওষুধ খায়। ওই ওষুধের বদলে যদি এমন কিছু খাইয়ে দেওয়া যায় যাতে তার প্রেসার না কমে আর বেড়ে যায়, তখন কি হবে? এটাই করব, এটাই করব। এটা হলে আমাকে কেউ সন্দেহ করবে না, আর রুনার উপর भी প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। अब তোকে কেউ বাঁচাতে পারবে না।
রুনা, আমি আসছি তোমার জালালের জম হয়ে। জি জি, সুলতান বাবুর্চিকে কে না চেনে। হ্যাঁ, ওনাকে পাঠালেই হবে। আর হ্যাঁ, আইটেমের লিস্টটা আমি করে পাঠাবো। আপনারা সেটা দেখে তেল, লবণ, মরিচ কোনটা কতটুকু লাগবে আমাকে জানাবেন। আচ্ছা, আর হ্যাঁ, কাচ্চিতে কিন্তু কম তেল দিয়ে রান্না করতে হবে, কেমন? ওকে, রাখছি। ক্যাটারিং এর জন্য 20,000 টাকা আর ডেকোরেশনের জন্য ও আপনারা এসেছেন? আসেন আসেন, ভেতর আসেন। আপনাদের মালিকের সাথে আমার কথা হয়েছে। স্টেজ কোথায় করতে হবে স্যার? স্টেজ এই তো এখানে, এই সোফাটা সরিয়ে এখানেই। স্যার, এত কম জায়গার মধ্যে তো বিয়ের স্টেজ হবে না। কম জায়গা কোথায়? এর আগেও তো এখানে বিয়ের স্টেজ করা হয়েছিল। বানানো যাবে স্যার, কিন্তু সাইজ ছোট হয়ে যাবে। আমি তো ছোট সাইজেরই স্টেজ করতে চাচ্ছি। এত ছোট স্টেজ বেশি লোক তো বসতে পারবে না। আহা, শুধু বর কোনো বসতে পারলেই তো হয়, এমন স্টেজই করেন। কিন্তু স্যার, জায়গাটা বড় হলে তো ভালো হতো। আরে ভাই, অনুষ্ঠান কি আপনার নাকি আমার? টাকাটা তো আমি দেবো। আমি যা বলছি সেটা করেন না। দাদু ভাই, কি হয়েছে? এত হইচই কেন? আর বলো না দাদু ভাই, একটা স্টেজ করবো তাই ওনাদেরকে আনলাম। হ্যাঁ, ওনারাই তো চেষ্টা করবেন। কিন্তু ওনারা তো এসেই বলছে যে জায়গা বাড়াতে হবে, জায়গা বাড়াতে হবে। জায়গা তো একটু বড় লাগে স্টেজের জন্য। কিন্তু দাদু ভাই, তুমি বলো, ছোট একটা স্টেজ এখানে করতে আর কত জায়গা লাগবে? হ্যাঁ, এখানে করতে কত, মানে এই ড্রয়িং রুমে এত ছোট জায়গায় স্টেজ হবে কেন? হ্যাঁ, আমরা তো এর আগে ওইখানেই স্টেজ করেছি দাদু ভাই। আরে দাদু ভাই, আগের ব্যাপার আর এখনকার ব্যাপার কি এক হলো নাকি? হ্যাঁ, এবার অনেক বড় স্টেজ হবে, মানে ছাদে, ছাদে আমাদের ছাদে খোলামেলা বড় স্টেজ করতে হবে। হ্যাঁ, একদম না দাদু ভাই, মামুনি কিন্তু বাড়াবাড়ি করতে মানা করেছে। স্টেজই করতে যাচ্ছিল না, অনেক কষ্টে মামুনিকে রাজি করানো হয়েছে। কিন্তু আমি তো রুনাকে বলেছি এবার বড় সড়ো একটা আয়োজন করতে হবে। কি দরকার দাদু ভাই, মামুনি যদি না চায় তো? আরে রুনার বিয়েতে কি কি হবে সেটা কি ও নিজে ঠিক করবে নাকি? হ্যাঁ, আমি বলছি দাদু ভাই, তুমি আমার কথা শোনো। ছাদে খুব সুন্দর করে একটা স্টেজ হবে, তারপর গান বাজনা হবে, আর অনেক কিছু হবে, মজা করতে হবে তো। দাদু ভাই, মামুনি কিন্তু রাগ করতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি রুনাকে সব বুঝিয়ে বলবো। দাদু ভাই, কতদিন পর খান বাড়িতে একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ, আবার কবে কি অনুষ্ঠান হবে এ বাড়িতে, তখন কে বাঁচে কে মরে তার কোনো ঠিক আছে বলো? ওহ দাদু ভাই, আমি আর তোমাকে বোঝাতে পারবো না। আর এখানে বোঝানোর কি আছে দাদু ভাই? আসলে হয়েছে আমি যেটা চাচ্ছি। কি হইছে? তোমরা এরকম তর্ক তর্ক কি নিয়ে করতেছো? দেখো, মানে মামুনি তো বলেছে আমরা যেন তার বিয়ে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি না করি, ছোট করে আয়োজন করি। তাই ছোট করে এখানে একটা স্টেজ বানাতে বললাম। দাদু ভাই তো মানতেই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি যাও। ভাই আপনার এদিকে আসেন তো, আমি দেখিয়ে দিচ্ছি, আসেন। এমনই, তুই কিন্তু তোর জামাইয়ের হয়ে কোনো রকম ওকালতি করতে আসবি না। আরে মানুষের জীবনে একটু শখ আহ্লাদ থাকতে পারে না? অবশ্যই পারে দাদিজান, শখ আহ্লাদ ছাড়া কি মানুষ বাঁচে নাকি? আপনার শখটা আমি বুঝতেছি, কিন্তু দাদিজান আপনি তো জানেনই মারে কত কষ্ট কইরা এই বিয়াতে রাজি করানো গেছে। এখন আমাদের শখ মেটাইতে গিয়া যদি মায়ের মনটা বিষায় দেয়, সেটা কি ভালো হইব বলেন? তার মানে তুইও বড় স্টেজ করতে দিবি না? দাদিজান, বড় স্টেজ মানে খরচ বেশি। এখন সময়টা হইতেছে একটু বুঝা চলার, একটু হিসাব করে চলতে হইব আমাদের। আমি বুঝতে পারছি না, জালাল সাহেবের কি টাকার অভাব? তার বিয়েতে একটু বেশি খরচপাতি হতে পারে না? হ্যাঁ দাদিজান, স্যারের বিয়া হইলেও এবারে সব খরচ তো আমাদের থেকেই করা হইতেছে, তো একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, বুঝলাম, কিন্তু মনি, স্টেজ কিন্তু আমার কথা মতো সুন্দর করে সাজাতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোনো রকম স্টেজ সাজানো হবে না মা। মানে মানে স্টেজ সাজানো হবে না কেন? আমি বলেছি তাই। মা, আমি আপনাদের জোড়াজুড়িতে এই বয়সে এসে বিয়ে করতে রাজি হয়েছি, তার মানে তো এই নয় যে এখন স্টেজ সাজাতে হবে, লাইটিং করতে হবে, পাড়া মহল্লায় জানাতে হবে। আরে বাবা, আমি কি কোনো লাইটিং করতে চেয়েছি নাকি? আমি তো শুধু স্টেজটা একটু বড় করে করতে চেয়েছি।
সেটাও তোমরা বাদ দিয়ে দিচ্ছ। আচ্ছা, আমার মতামতের কি কোনো দামই নেই এই পরিবারে? আহা মা, কেন বাচ্চাদের মতো বায়না ধরছেন? আচ্ছা আচ্ছা, স্টেজ সাজানোর দরকারটা কি বলুন তো? কেন এখানে এই সোফায় বসে বিয়ে পড়ালে কি বিয়ে হবে না? ঠিক আছে, আমি বুঝে গেছি, আমার কথা তোমরা রাখবে না, রাখার দরকার নেই। এই বিয়েতে আমিই থাকবো না। এই যে স্টেজ সাজানোর ভাইয়েরা, আপনারা সবাই চলে যান। এই বাড়িতে কোনো স্টেজ হবে না, কোনো আনন্দ হবে না, কিচ্ছু হবে না, লাগবে না কিচ্ছু। দাদা ভাই, মা মা, দাদিজান কিন্তু নাচানাচি করতে চাইছিল বিয়েতে, ডিজে ফটোগ্রাফার সবই ভাড়া করতে চাইছিল। আমি জোরাজোরি শুধু স্টেজ পর্যন্ত বানাইতে পারছিলাম। মামুনি, তুমি তো দাদু ভাইয়ের স্টেজের স্বপ্নটা ভেঙে দিচ্ছ। আহা আয়ান, এখানে স্বপ্ন ভাঙার কি আছে? মা, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, দাদিজান তো বয়স্ক মানুষ, তার এইটুকু শখ পূরণ করতে দেন। আর সত্যিই তো এরকম অনুষ্ঠান আমার বাড়িতে কবে হইব সেটা কি বলা যায় বলেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানছি, কিন্তু আর কোনো রকম বাড়াবাড়ি যেন না হয়। থ্যাঙ্কস এ লট মামুনি। ও মা, আপনার কেনাকাটাই তো করা হইলো না। আচ্ছা, এখন যাবেন? কিছু কেনাকাটা করা লাগবে না। জালাল স্যার আমার জন্য যে শাড়িটা পাঠাবে সেটাই যথেষ্ট। কিন্তু মা, বিয়েতে কিছু না কিনলে তো। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। মা, মা আপনি মনি, তুমি তাহলে গোছ গাছটা সেরে ফেলো, আমি এদিকটা দেখছি। আল্লাহ, কোনো ঝামেলা ছাড়া বিয়েটা হয়ে গেলেই বাঁচি। বাবা, অনেক ভারী লাগছে। কি বলছো সাগর? আমি তো আগের মতোই আছি। না না, আমার তো মনে হয় তুমি 2 দিনে অনেক মোটা হয়ে গেছো। দেখো, শীতের মধ্যে আমার ঘাম বেরোচ্ছে। সরি সাগর, তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না? আরে আরে, আমি তো মজা করছিলাম, তুমি নাকি সিরিয়াস হয়ে যাচ্ছ। তুতুল, বিশ্বাস করো আমি এমনি ফান করছিলাম। হইছে, এখন ফান টান রাখো, নাস্তা খাও। আম্মা, আপনি তো একদম ঘেমে শেষ হয়ে গেছেন, বসে আপনি একটু ফ্যানের বাতাস খান। জিরা টিরা কোনো লাভ নাই, ফ্যানের বাতাস খাইও লাভ নাই। জীবনটা একেবারে তেজপাত হয়ে গেল। এই গ্যাসের চুলায় রান্না বান্না করে একদম শান্তি নাই। তুমি আজকের দিনেও মুখটা এরকম গোমড়া করে রেখেছো? আরে, একটা ঝামেলা হয়ে গেছে। ও মনি, তুমি আর কোনো ঝামেলার কথা বলো না প্লিজ। ও শোনোই না, বিয়া নিয়ে ঝামেলা না তো। তাহলে কি? কে ফোন করেছিল? এই যে আব্বা, আপনি কেমন মাত্র উঠছেন, এখনো হাত মুখ ধুয়ে নেন নাই? আরে কত কাজ বাকি আমাদের, সেই ফোনের বাড়িতে যাইতে হবে, তারপর যে মিষ্টি পানিগুলো নিয়ে যেতে হবে না? হ্যাঁ, তা তো দিতেই হবে, কিন্তু শোনো, তোমার আর নরিনের জন্য নতুন কাপড়ও কিনে নিও। ও, নতুন কাপড়, থ্যাংক ইউ আব্বা। আপনার প্রিয় নাটক ও তারকাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভিজিট করুন দীপ্ত টিভির ফেসবুক পেজ অথবা award.diptoplay.com।